রুবাবে উঠল না। বিরক্তি শ্বাস ফেলল মন। নিশ্চয় ঘুমাচ্ছে। কুম্ভকর্ণের মতো ঘুমায় রুবাব। গভীর ঘুমে থাকলেও কেউ তুলে পানিতে ফেললেও টের পায় না। ভাইয়াকে ডজনখানেক কল দিয়েও পেল না। এখন এই টিফিন বক্স নিয়ে কি করবে? বাসায় নিয়ে যাবে? যদি সৈকতের সামনে পড়ে? অসম্ভব, যাবে না। এদিকে প্রেজেন্টেশনের সময় হয়ে আসছে। 10 মিনিটের মাঝে ভার্সিটিতে থাকতে হবে। এই টিফিন বক্সটা তো আর ভার্সিটি নেওয়া যাবে না। ওর কাছে এখন কেবল দুইটা অপশন। এক টিফিন বক্স ফেলে দিয়ে ভার্সিটির পথ ধরা, 2 টিফিন বক্স নিয়ে বাসায় যাওয়া। প্রথম অপশন বেছে নিল। মা কষ্ট পাবে। এত কষ্ট করে সে সকাল থেকে রান্না করেছেন ওদের খাবার পাঠাবে বলে। খাওয়া পাঠানো সত্ত্বেও ছেলেরা যদি উপোস থাকে তবে মায়ের মন খারাপ হবে। মনের উপরও অসন্তোষ হবেন। আর টিফিন ফেলে দিতে মনের বিবেকও বাড়ছে। বাসার কাছে এসে টিফিন না দিয়ে ফেলে দিবে। অগত্যা বিবেক আর মায়ের কথা ভেবে বেছে নিল দ্বিতীয় অপশন। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে মনে দোয়া করল, দরজা যেন রুবাব, নাহিদ, অন্তর কেউ একজন খুলুক। দরজা থেকে টিফিন দিয়ে চলে আসবে, ভিতরে যাবে না। ভয় নিয়ে কলিং বেল চাপল। প্রথমবার খুলল না, দ্বিতীয়বার চাপল। এবার ভিতর থেকে নাহিদের স্বর ভেসে এলো। মন স্বস্তি নিঃশ্বাস ফেলল। দরজা বোধহয় নাহিদই খুলবে। যাক, নিশ্চিন্ত হলো মন। তখনই দরজা খুলে গেল। মন প্রসন্ন হয়ে সালাম দিতে গেলে সালামের মাঝে তাকাতে সম্মুখে দাঁড়ানো অপ্রত্যাশিত মুখ দর্শনের পর কথা আপনা আপনি থেমে গেল। যার সামনে না পড়ার জন্য এত বাহানা এসে পড়ল তারই সামনে। অস্বস্তিতে ছেয়ে গেল মুখ। শৌকত বলছিল, এই রহস্যের জট যেদিন খুলতে পারবে সেদিন আমার চোখে চোখ মেলাতে দ্বিধা হবে তোমার। সত্যি আজ মনে দ্বিধা হচ্ছে। এই প্রথম ভাইয়ের বন্ধুত্বের দিকে তাকাতে তার অস্বস্তি হলো। নিজের বোকামের কথা স্মরণে আসতে লজ্জা পেল। অস্বস্তি আর লজ্জার পরিমাণ এত বেশি হলো যে মন ভরকে গেল। আকস্মিক মুখ কুচকে অন্যদিকে ঘুরে গেল। দাঁড়ালো। দরজা দাঁড়ানো যুবকটি ভুরু কুচকে তাকালো। নিজের দিকে তাকালো একবার। ওর পরনে কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট। ওকে তো অশীলন লাগছে না। তবে মেয়েটা ওকে দেখে অমন অন্যদিকে ফিরে গেল কেন? দ্বিধা নিয়ে বলতে গেল, চল। পরপরই কেশে বলল, গলার কাছে অবরুদ্ধ হয়ে রইল চন্দ্রকথার শব্দটা। বোকা মেয়েটার সামনে হুটহাট উচ্চারণ করা যায় না। অবুঝ মেয়েটা বুঝেই না। আবার না কথাকার কোন মেয়েকে ধরে বসবে। শৌকতের স্বাভাবিক স্বর শুনে কিছুটা আশ্বস্ত হলো মন। তবে ফেরবার ইচ্ছে হলো না। শৌকত আবার বলল, স্নেহের সুর সৈকতের, ঠিক যেমনটা পূর্বে ছিল। শৌকতের পরিবর্তন মনোভাব প্রসন্ন হলো মন। ভরসা পেল বোধহয় অসুস্থ দায়ের বিষয়টা ওর আড়লে রাখবে, সামনে তুলবে না। মন দ্বিধাধীন মনে সামনে ঘুরল। শৌকতের দিকে তাকালো না। নিচের দিকে তাকে টিফিন বক্স বাড়িয়ে দিল। ক্ষীণস্বরে বলল, ব্রেকফাস্ট দিতে এসেছিলাম। শওকত প্রথমে মুনের বাড়ানোর বক্সের দিকে তাকালো। পরপরই চোখ ফেলল মুনের পানে। সাহিত্যে মনকে চমৎকার লাগতে অনন্য এক মায়া ঘিরে ধরে। শওকত মায়া আটকে যায়, চোখ ফেরাতে পারে না। আজও পারল না। স্ত্রীর চোখে চেয়ে রইল। অন্তর্ভেদী চোখ পরখ করলো ওকে। ওর মুখভঙ্গির নজর ঠেকাবার মাঝে আকস্মিক বিস্ময় ভুরু কুচকে গেল। থমকে রইল খানিকক্ষণ। বুক আন্দোলিত হলো খুশিতে। চোখ মুখে ঝিলিক দিয়ে উঠল। অবাক চোখে চেয়ে রইল। সেই তাকানোর মাঝে একবার হুট করে হেসে ফেলল। শব্দহীন প্রাণবন্ধ হাসি। খুশিতে দোলা খেলে গেল ওর। অফুলন্ত স্বর বলে উঠল, সে কখন থেকে টিফিন বাড়ি ধরেছে, অথচ নেবার খবরই নেই। হাত ব্যথা হয়ে যাচ্ছে। টিফিন না নিয়ে অদ্ভুত প্রশ্ন করছে লোকটা। বিরক্ত হলো মন। শৌকতের ঠোঁটের কোণে হাসি তা পারল। এতক্ষণ আটকে রাখা দাগটাকে উন্মুক্ত করল। মনের পিলে চমকে গেল। সে যে রহস্য উদ্ঘাটন করতে পেরেছে কিভাবে জানলো লোকটা? জাদুটা তো জানে নাকি? এবার কি হবে? মনের চেহারা অস্বস্তিতে নীল হলো। ক্ষণিকে সে শৌকতের কাছে ধরা পড়ে যাবে ভাবেনি। মনের থুতনি বুকের সাথে লেগে গেল যেন। ওর অস্বস্তি ভরা মুখখানার প্রথম দেখল শৌকত। মনের বোকাটেজ প্রশ্নের পর প্রতিবারে ও শৌকতের ইচ্ছে জেগেছে সত্যি জানার পর মনের মুখভঙ্গি দেখার। ইচ্ছেটা পূরণ হলো অবশেষে। অনুভূতিটা চমৎকার। অবশেষে সেই মোহনদেক্ষণ এসেই পড়ল। আড়ালে আবরালে নয়, এবার সরাসরি প্রগাঢ় অনুভূতি নিয়ে চেয়ে শৌকত বলল, এবারে ঝড়ের মতো হুট করে বদলে গেল যেন শৌকতের মনের আবহাওয়া।
ভাবের প্রকাশ, স্বর, কথা খানিকাকে স্নেহস্বরে গিয়ে জুড়ে ভেসেছে প্রেম। অবচেতন মন আগে শুনল, খেয়ালটা এই প্রথম হলো। এতদিন শ্রদ্ধার চোখে দেখা ভাইয়াটি বন্ধু হঠাৎ বদলে গেল। আগে ঠিকঠাক ছিল, যে টের পেল মন ওর মনের ভাব জেনে গেছে, তখনই রূপ বদলে ফেলল। প্রেমিকের স্বরূপে হাজির হলো। তার এই বদলানোটাই কাবু করল মনকে। বিস্ময় পিলে চমকে গেল। কথা সরে হৃদপন্দ রক্ত ছলকে উঠল। অস্বস্তিতে নুয়ে পড়ল ভেতরের বাহিরটা, সবটা। ইচ্ছে হলো ছুটে পালাতে, কিন্তু সে পারল না, পায়ে নড়ল না। সৈকত সেকেন্ডের জন্য চোখের পলক ফেলছে না। চাহনি মনের পানে তাক করা। দরজা ঘিরে চৌকাতে দাঁড়িয়েছিল। নিজের অবস্থান পরিবর্তন করে দরজার সাথে হেলান দিয়ে বুকের উপরে হাত ভাঁজ করে দাঁড়ালো এবার। ঠোঁট কামড়ে হেসে বলল, সব বুঝেও আমার সামনে আসাকে হ্যাঁ ধরে নিব? সম্মুখে দাঁড়ানো মানুষ, তার কথা, স্বর সবটাই অপরিচিত লাগছে মনের। শৌকতকে ঘৃণা করে না, আবার অতিমাত্রায় অনুভবও করে না। যা করে তা হলো সম্মান। এই মানুষটাকে সর্বদা সম্মানের চোখে দেখে এসেছে। বিপরীত দিক থেকেও সবসময় সম্মান আর স্নেহ এসেছে। রুবাবের সাথে পরিচয় হওয়ার পর থেকে ভাইয়া এই তিন বন্ধু ওর সাথে ভাইয়ের মতো ব্যবহার করত। তিনজনের মাঝে নাহিদার অন্তর বেশি আন্তরিক। পিচ্ছি থেকে আকবারই কথা বলতো। ওদের ব্যবহার বিন্দুমাত্র অসম্মান দেখেনি। শৌকত চাপা স্বভাবের মানুষ, কম কথা বলতো। সামনে পড়ে গেল কিংবা অতি প্রয়োজন দু একটা কথা বলেছে সবসময়। হুট করে কি এমন হলো কে জানে। স্নেহ নাকি ভালোবাসার রূপ নিল। ভাইয়া আবার বিয়ে ঠিক করে ফেলেছে। বিষয়টা এখনো ঠিকঠাক হজম করতে পারছে না মন। তার উপর সৈকত এই স্বরূপ, মন যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। পালাতে ইচ্ছে করছে। এত লজ্জা, না থাকাতে পারছে না, আর না যেতে পারছে। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সৈকতের অতি ভাবনার ভুল প্রমাণ করতে বহু কষ্টে বলল, আমি স্বেচ্ছা আসিনি, মা খাবার পাঠিয়েছেন। সৈকতের হাসিতে আজ ভাটা পড়ল না। তরঙ্গ সঞ্চয় হলো একের পর এক। অনিচ্ছা হলে বাহানায় মানা করেছে নিশ্চয়ই। ইচ্ছে ছিল তবে। সৈকত বারবার কথার পেঁচে আটকে ধরল মনকে। মন চলে যাবার জন্য উদ্যত হলে বলল, আমার ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। সৈকত ভুরুকুচকে বলল, তো আমাকে দিয়ে আসতে বলছো? মন হকচকিয়ে গেল। না না, শওকত প্রশ্নে সুরে বলল, বলতেই পারো। অধিকার পেয়ে গেছো কিনা? মন আবার টিফিন বক্স বাড়িয়ে ধরল। এটা নিন। শওকত এবারও নিল না। আমাকে স্মরণে রেখে ভালোবেসে খাবার এনেছো, না খাইয়ে চলে যাবে? নতুন অধ্যায়ের প্রথম যাত্রা একসাথে হওয়া উচিত। বাসায় চলো। দরজা থেকে সরে দাঁড়ালো শওকত। মন ঠায় দাঁড়িয়ে রইল, নড়ল না। ভেতরে যাবার আগ্রহ দেখা গেল না তার মাঝে। অন্যদিকে ফিরে বলল, আমি বাসায় যাব না। শওকত তার কৌতুক ভাবনা দমিয়ে কোমল সুরে বলল, এই বাসায় আমার নিজস্ব বলতে আমি ছাড়া কিছুই নেই। আমার একটা বেডরুমও নেই। পুরো বাসা এবং বাসার প্রতিটা জিনিস তোমার ভাইগুলোর দখলে। সো ভয় পেও না, আসো। সৈকত খানিকক্ষণ ওর পানি চেয়ে রইল। তারপর রুবাবকে ডাকলো। রুবাব, রুবাব এদিকে আয় তো। আকস্মিক শৌকতের অমন ডেকে ওঠার মন হকচকে গেল। অস্বাভাবিক লাগলো তার। কোথাও ভাইয়ার সামনে কথা বলার ফোন দিয়াচ্ছে না তো? তেমন হলে লজ্জায় মরে যাবে মন। সে কাপা স্বরে বলল, ভাইয়াকে ডাকছেন কেন? মনের ভয় দেখে শৌকত শব্দ করে হেসে ফেলল। কৌতুক ভাবনা ফিরিয়ে এনে বলল, শালাবাবুকে জানাতে হবে তো, তার বোন আমার ভালোবাসায় জানিয়ে শাড়িটারি পরে হাজির হয়েছে। কাজী ডাকার মোক্ষম সময় এখনই। মন আশা হয়ে দাঁড়ালো। ওকে ভীষণ অপতিত আর ভীতু দেখালো। ভাইয়ের জন্য এত ভয়? শৌকত হাসি থামিয়ে স্বভাব হয়ে বলল, স্বাভাবিক হলো। পূর্বকার শীতল স্বরে আশ্বস্ত করল। আরে মজা করছিলাম, একটু অপেক্ষা করো, রুবাবকে পাঠাচ্ছি। হাঁটা ধরল শৌকত। মন হাঁপছালো। ক্ষণে আবার ওর শ্বাসরুদ্ধ করে হাজির হলো সৈকত। দুষ্টু হেসে বলল, তুমি একটু স্বাভাবিক হও। তোমার এত লজ্জা দেখে রুবাব অন্য কিছু ভাবতে পারে। এমনিতে রুবাব সন্দেহ করছে তোমার আমার মাঝে গভীর প্রেম আছে। চোখের পলকে আবার উদা হয়ে গেল। শৌকত চোখের আড়ো হলো। মনের শ্বাস প্রশ্বাস স্থির হলো। ভাইয়ের শান্তশিষ্ট বন্ধুর এমন চঞ্চল প্রেমিক রূপ দেখাতে ভিতরতে অশান্ত হলো। এই ছেলেটা এসে হুট করে যেন সব এলোমেলো করে দিল। সৈকত রুবাবের কাছে এলো। রুবাব ঘুমাচ্ছে। সৈকত রুবাবকে ডাকলো। এই রুবাব উঠ। রুবাবের ঘুমের ঘোর কাটল না। শৌকতের ঘুমের মাঝে টেনে বসিয়ে দিল। এই শালা উঠ। কাঁচা ঘুম ভাঙায় রুবাব মহা বিরক্ত। কি হয়েছে শালা?
সকাল সকাল কি প্যাঁচা লাগাইছিস? শওকত শুধরে দিল। আমি না, তুই শালা। উঠ এখন, যা। কই যাব? দরজায়। ক্যাডা কইছে? মন এসেছে। বনির নাম শুনে রুবাব নড়েচড়ে উঠল, পুরো চোখ মিলল, ঘুম কাটিয়ে বলল, দরজা খুলিসনি? খুলেছে, কিন্তু মন বাসায় আসছে না। তুই গিয়ে নিয়ে আয়। রুবাব বিস্ময় নিয়ে বলল। আসছে না কেন? সৈকত অন্যদিকে চাইল, ক্ষীণস্বরে বলল। আমাকে দেখে লজ্জা পাচ্ছে। রুবাব ভুরু কুচকে তাকালো বন্ধুর দিকে। শৌকতের চোখে মুখে উজ্জ্বল আভা। ছেলেটা লজ্জা পাচ্ছে নাকি? আকস্মিক রুবাবের কপালে বাজ মিলিয়ে গেল, গলা ঝেড়ে কেসে উঠল। তারপর চট করে উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলল, যেন পালাতে চাইল। অস্বস্তি বোধ হয় রুবাবেরও হচ্ছে। মনকে ভার্সিটি পৌঁছে দিয়ে এলো রুবাব। শৌকত আর সামনে যায়নি। প্রথম দিন এত ধাক্কা নিতে পারে না মেয়েটা। এমনিতেই অস্বস্তিতে কাবু, আর অস্বস্তি বাড়াতে চায় না। তবে মনে স্থির করলো রাতে ফোন দিবে, দ্রুত কথা প্রেম উড়াবে। প্রথম প্রেমের ভ্রমর এসে জুড়েছে ওর উপর, সেও যেন উঠছে। রাতে খাবার শেষে বারান্দায় গেল শৌকত। ফোনটা তুলে ডায়াল করলো প্রেয়সীর নাম্বারে। রিং হবার আগে পিছু থেকে ডাক এলো। সৈকত! চট করে পিছু ফিরল সৈকত। পিছনে রুবাব দাঁড়ানো, থমথমে গম্ভীর মুখভঙ্গি ওর। এসে দাঁড়ালো বন্ধুর পাশে। শকত কল কেটে দিল। সূক্ষ্ম চোখে তা পরখ করলো রুবাব। তার শান্ত স্বরে বলল, কিছু কথা বলি তোকে, মনোযোগ দিয়ে শুনবি। রুবাবের ভাবভঙ্গিমা বন্ধুসুলভ নয়। শৌকতের ভয় হলো। আবার কি বলবে? ভয় কেঁপে উঠল, কৌতূহল হয়ে বলল, হ্যাঁ, বল। এই কথাগুলো আমি আরো আগে বলবো ভাবছিলাম, কিন্তু তোর অসুস্থতার জন্য বলতে পারিনি। আমার মনে হয় এখনই বলে ফেলা উচিত। রুবাবের দৃষ্টি সামনের দিকে। শৌকতের চোখে প্রশ্ন খেলে গেল। বিরক্ত নিয়ে বলল, ভূমিকা উপসংহার বাদ দিয়ে সোজা বল। পরবর্তী কথা বলার আগে সময় নিল রুবাব। খানিক বাদে রাশভারী গলায় বলল, আমি চাইছি না তুই মনের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখ। আমার মনে হয় তোদের যোগাযোগের ইতি এখানেই টানা উচিত। ভয়ে বুক কাঁপল শৌকতের। শুরু হয়ে সব শেষ এখানেই। তবে কি এতদিন রুবাব অভিনয় করেছিল সব মেনে নেওয়া ঢং? আমি চাইছি না তুই মনের সাথে কোনো সম্পর্ক রাখ। আমার মনে হয় তোদের যোগাযোগের ইতি এখানেই টানা উচিত। গুরুগম্ভীর ভাবের সাথে বলল রুবাব। ওরা তখন বারান্দায়। গ্রিল পেরিয়ে হিমেল বাতাস আসছে। তবু এই কথার পরে যেন আকস্মিক বারান্দার আবহাওয়া গুমট হয়ে গেল। বন্ধুর কথায় শৌকত কিংকর্তব্য বিমূঢ়। বিস্ময়ের পরিসরে পলক ফেলতে ভুলে গেছে। হতবিম্বল হয়ে চেয়ে রইল বন্ধুর পানে। রুবাব কি মজা করছে ওর সাথে? দিন তিনেক আগেও তো নিজে নিজে সম্পর্কটা মেনে নিয়েছে। হঠাৎ কি হলো? ঝড়ের মতো সব বদলে গেল। তবে কি সেদিনের কথা ভাব সবটাই অভিনয় ছিল? মেনে নেওয়াটা ঢং মাত্র? মনের সাথে সদ্য শুরু হওয়া সম্পর্কটা সে সেখানেই। রুবাবের বিপক্ষে গিয়ে মনকে পাওয়া সম্ভব না, পক্ষে তো রুবাবও নয়। তবে কি মনকে চিরতরে হারাবে? এই তো সকালে কত সুন্দরভাবে আদান প্রদান হলো। শৌকতের অবচেতন মনের ধারণা মনকে অপছন্দ করে না। কিছুদিনের মাঝে হয়তো পছন্দ করে ফেলবে। ভালো লাগার শৌকতের নাম উঠে যাবে। এমন অবস্থায় এসে মনকে হারাবে, হারানোর ভয় আবার বুকে কাঁপল শৌকতের। হৃদয়পিণ্ডন যেন গলার কাছে চলে এলো। প্রতিবাদ করবার মতো কথা বেরোল না। অনেকক্ষণ চুপ রইল। তারপর মৃদুস্বরে বলল, মেনে যদি নাই নিবি, তবে সেদিন আশা দিলি কেন? কিসের শোধ নিচ্ছিস তুই? রুবাব ভুরু কুচকালো। তোর সাথে আমার শোধ নেওয়ার সম্পর্ক? শৌকত ক্রুদ্ধ হয়ে গেল আকস্মিক। ক্ষোভ নিয়ে বলল, আগে কখনো মনে হয়নি, আজ মনে হচ্ছে। রুবাব গম্ভীর মুখে বলল, তা মনে হয় তোর। তবে একটা কথা শুনে রাখ, মুন আমার বোন। আমি চাইছি না ও এখন তোর সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াক। শৌকত শূন্য চোখে তাকিয়ে বলল, একদিন নিজে এসে বলবি যে বোন বিয়ে দিবি, আরেকদিন বোন বিয়ে দিবি না। এসবের মানে কি? রুবাব প্রতিবাদ করল, বিয়ে দিব না একবারও বলিনি আমি। সম্পর্কের উপর লাল বাতি জ্বালিয়ে বলছে বিয়ে দিবে না, বলেনি। আশ্চর্য হলো সৈকত। দ্বিধায় পড়ে বলল, কি বলতে চাইছিস তুই? রুবাব চাপা শ্বাস ফেলে বলল, সরকারি চাকরিজীবী পাত্রের প্রতি বাবার বেশ আগ্রহ। মুনের জন্য যত সম্বন্ধ এসেছে বা আসতেছে, তার মেজরিটি গভর্নমেন্ট সিকিউর জব, ওয়েল সেটেলড, হাই প্রোফাইল। কথার মাঝে অত্যন্ত আক্রোশ নিয়ে ফোড়ন কাটল সৈকত। আমি বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হাই প্রোফাইলের নই বলে বোন বিয়ে দিতে আপত্তি তোর? বরাবরই শান্ত ছেলে সৈকত। অশান্ত বা চঞ্চলতা তার স্বভাব নেই।
অন্তরও অবদ্ধ ছিল না, এমনটাই জানতো রুবাব। আজ যেন ভিন্ন একটা শৌকতকে দেখছে, যে উত্তেজিত, ক্ষুব্ধ, চঞ্চল। ওর এহেনভাবে বিস্ময়ের সাথে বিরক্ত হলো রুবাব, চোখ রাঙালো। কথা তো শেষ করতে দিবি? সৈকত যেন কথা কানে তোলার অবস্থায় নেই। ওর চেহারা কেমন যেন বিষণ্ণতা ছেয়ে গেল, হতাশার রেখা দেখা দিল। অস্থির হয়ে বলল, শুধু কথা নয়, তুই আমাকেও শেষ করে দিয়েছিস। আর কি বলবি তুই? সব বুঝে গেছি আমি। তুই আমি নয়, আমার স্ট্যাটাস দেখে বিচার করছিস। এত বছর ধরে আমাকে চিনিস তুই। আমি কেন্দ্রিক খারাপ স্বভাব বলতে পারবি, হয়তো পারবি না, কিংবা তুইও চাইবিও না, কারণ তোর চোখ আমার পরিবারের দিকে। আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। আমার বাবা গ্রাম্য স্কুল শিক্ষক। তোদের মতো আমাদের ঢাকায় বাড়ি নেই, আমার বাবার টাকা নেই, আমার ব্যাংক ব্যালেন্স জিরো। এসব দিয়ে বিচার করবি? স্বভাব চরিত্রের কি এসে যায়? টাকার স্ট্যাটাসই সব। তোদের সাথে আমার স্ট্যাটাস মিলে, মানে তোর বোন বিয়ে করার যোগ্যতা রাখি না আমি, এমনটাই ভাবিস তুই, তাই তো? থামলো সৈকত। ওকে ভীষণ উদ্ভ্রান্তের মতো লাগছে। চোখ রক্ত লাল হয়ে গেছে, রাগে কপালে রগ ফুলে উঠেছে। ইতিপূর্বে সৈকতের এত অস্থিরতা হতে দেখেনি রুবাব। সে চকিতই চেয়ে রইল। সৈকত আবার বলে উঠল, মনে আছে তোর আমাদের বন্ধুত্ব শুরু হবার কথা? আমার সাথে সবার আগে নাহিদের পরিচয় হয়েছিল, তার মাস দুয়েক বাদে অন্তরের সাথে ভাব হয়েছিল। তোর সাথে নাহিদ অন্তরের ভাব হলেও আমার সাথে হয়নি। প্রথম দিকে আমি এড়িয়ে চলেছি, কারণ আমার ধারণা ছিল তুই বড়লোক বাপের ছেলে। আমার অবস্থান তোর মতো অত উঁচু নয়। তুই লেভেল বিচার করে হেয় করবি। বড়লোকরা স্ট্যাটাস দেখে সব কিছু বিচার করে। তাদের মনের কোথাও একটা অহংকারের রেশ থাকে, যা সময়ে ভেসে ওঠে। তারা মানসিকতা নয়, টাকা দেখে মানুষ বিচার করে। নাহিদ অন্তর বারবার বলছিল তুই অমন নয়। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন তুই ওদের মাধ্যমে সার্কেলে যোগ হলি, একসাথে চলতে চলতে আমি ধারণা বদলে গিয়েছিলাম। তুই আসলেই অমন নয়, আমাদের মতোই সাধারণ। স্ট্যাটাস দেখে মানুষ বিচার করিস না। ধারণা বদলাবার পর পরই তোর সাথে আমি মন থেকে বন্ধুত্ব করি। এত বছর পর আজ মনে হচ্ছে সেদিন আমিই ঠিক ছিলাম। তুইও তাদের দলেই স্ট্যাটাস দেখে মানুষকে বিচার করিস। অহংকার বোধ আর হেয় গানের একটা রেশ তোর মনে ছিল, যা এখন বেরিয়ে এসেছে। আমি তোকে চিনি না, আমি তোকে চিনি নে। চিনলে বোধহয় তোর সাথে বন্ধুত্ব করতাম না, তোর বোনকেও বিয়ে করার স্বপ্ন দেখতাম না। সত্যি ভুল হয়ে গেছে আমার, সরি। সৈকত হনুমান করে চলে যেতে উদ্যত হলো। দরজার অবধি গিয়ে থেমে গেল। ফিরে রক্ত লাল চোখে চেয়ে প্রচণ্ড কাতর স্বরে বলল, যদি তুই আমার স্ট্যাটাস দিয়ে আমাকে বিচার না করতি, তবে হয়তো দেখতে তোর বোনকে আমার চেয়ে বেশি সুখে কেউ রাখতে পারতো না। আমার হয়তো তোদের মতো এত কুড়ি কুড়ি টাকা নেই, কিন্তু আমার ছোট্ট পরিসরে নিজস্ব একটা রাজ্য আছে। সেই রাজ্যে সব সুখ পাওয়া যায়। সেই সুখী রাজ্যের রানী করে রাখতাম চন্দ্রকথাকে। কিন্তু আফসোস, বন্ধু হয়েও তুই আমাকে বুঝলি না। সৈকত আবারও পা চালালো, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগে রুবাব ধরে ফেলল। বন্ধুত্বের অধিকার নিয়ে এক হাত কাঁধে দিয়ে কঠোর সুরে বলল, শেষ তোর পলাশি যুদ্ধের কাহিনী শোনানো? শেষ হলে এবার আমার কথা শোন। সৈকত রুবাবের এত বছরের বন্ধুত্ব রাগের লেশমাত্র ছিল না। ঝগড়াঝাটি হয়নি। এই মনকে কেন্দ্র ব্যাপারে সব হচ্ছে। কখনো মনে মূল্য না করে বন্ধুত্বের আজ বাকবিতণ্ডও হচ্ছে। সৈকত কখনো বন্ধুত্বের সাথে খেপাটে স্বরে কথা বলেনি, আজ বলছে। কাঁধ থেকে বন্ধুত্ব হাত সরিয়ে দিয়ে বলল, যা শুনছি বুঝছি তাই হজম করতে পারছি না। নতুন কিছু শোনার এনার্জি নেই, সর। রুবাব শুনল না, আবার ধরে বলল, আব্বে শালা, কথা তো শুনবি, পুরো কথা না শুনে রিয়াক্ট করতেছিস কেন? সৈকত রাগের মাঝে প্রসঙ্গ করে প্রতিবাদ করল। আমি তোর শালা না। রুবাব আকস্মিক হেসে ফেলল। আচ্ছা যা, আমি তোর শালা। সৈকত বিষণ্ণ চোখে বিস্ময়ে রেখা দেখা গেল। সে ভুরু কুচকে চাইল। রুবাব ওর কাজ চাপড়ে বলল, চুপচাপ আমার কথা শুনবি, না বুঝে রিয়াক্ট করবি না। তুই যেটা বুঝছিস আমি সেটা মিন করিনি। আমি তোকে স্ট্যাটাস দিয়ে বিচার করিনি কখনো। আমি একবারও বলিনি তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য তোর কাছে বোন বিয়ে দেবো না। ভগ্নিবৃত্তি হিসেবে তুই আমার অপছন্দ, সেটা একবারও বলিনি আমি। না বুঝে আজেরা কথা পেঁচাবি না। রুবাবের স্বর নরম হলো এই ক্ষণে। আকস্মিক হাওয়ায় বদলে সৈকত চমকালো বেশ। দ্বিধাদ্বন্দ্ব মনে বলল, তোকে আমি বুঝতে পারছি না রুবাব। বন্ধু হিসেবে এত বছর ধরে চিনি, অথচ আজকাল তোকে আমার অচেনা লাগে। এই মনে হয় তুই আমার বন্ধু, যে আমাকে সবচেয়ে ভালো বুঝে।
তারপর আবার মনে হয় তুই আমাকে বোঝাতো ধর, চিনিস না। তোর এক একবার এক এক কথা। প্লিজ আশা দিস না আর। যা বলার ক্লিয়ার করে বল। রুবাব দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে আমি কেবল তোর বন্ধু ছিলাম, তোকে বন্ধু হিসেবে বিচার করে এসেছি, কিন্তু এখন ভিন্ন চোখে দেখতে হচ্ছে। শুধুমাত্র বন্ধু নয়, আমি এখন মুনের ভাই, একজন মেয়ের ভাই। একটা ছেলের অভিভাবক হওয়া যত সহজ, একটা মেয়ের অভিভাবক হওয়া ঠিক ততটাই কঠিন। কত দিক হিসাব করে দেখতে হয়, মেয়েটা কার কাছে থাকবে, কতটা সিকিউর থাকবে তা দেখতে হয়। এই যে মুন আমার এত যত্ন আদরের বোন, আমি সবসময় চাইবো এমন যত্ন আদরের একটা মানুষ হোক ওর। মেয়ের অভিভাবকদের আবেগ নয়, বিবেক দিয়ে ভাবতে হয়। এই মুহূর্তে এসে আমি সাদাব ভাইকে বুঝতে পারছি আসলে উনি ঠিক আছেন। এখন উনার আর আমার অবস্থা একই। আমরা শুধু একটা ছেলে নই, একটা মেয়ের ভাই। এটা কতটা কঠিন তুই ধারণাও করতে পারবি না। তোর আমাকে অচেনা লাগছে, কারণ এখন তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে তোর বন্ধু নয়, সে একটা মেয়ের ভাই, যার কাছ থেকে তুই তার জীবনের সবচেয়ে আদরের বোনটাকে নিতে চাচ্ছিস। সৈকত শূন্য চোখে চাইল। এই অনুভূতির সাথে পরিচয় নয় সে। ওর কোনো বোন নেই, কাজের মহলের সাথে সখ্যতা নেই বলে তাদের ভাই হয়ে ওঠা হয়নি। সৈকত রুবাবের কথা স্যার এখনও ধরতে পারছে না। রুবাবের আপত্তিটা কোথায়? সৈকতের চাউনিতে হাজার প্রশ্ন ভিড় করলো। সেই প্রশ্নের উত্তর দিতে রুবাব মুখ খুলল, এখন আমি তোর বন্ধু, মুনের ভাই, দুটোরই ভূমিকা পালন করতে হবে। যেহেতু আমি তোর বন্ধু, তবে বাবা মায়ের কাছে প্রস্তাবটা আমাকেই রাখতে হবে, এবং মুনের ভাই হিসেবে বাবা মায়ের দিকটাও দেখতে হবে। এর আগে মুনের জন্য যত সম্মতি এসেছে সবাই ওয়েল সেটেলড। থেমে চোখ রাঙিয়ে বন্ধু তখনকার উত্তর দিল, ওয়েল সেটেলড মানে পেশাগত দিক দিয়ে ভালো পদে আছে, পার্মানেন্ট জব আছে, ফ্যামিলি বা বংশ নয়। সৈকত ভুরু কুচকালো। ও আচ্ছা। রুবাব আবার বলা শুরু করলো, ওসব সম্বন্ধে বাদ দিয়ে আমি তোর প্রস্তাব রাখবো বাবা মায়ের কাছে, কিন্তু তার জন্য তো তোর প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে। এখন তুই বেকার মানুষ, তোর চাকরি কবে হবে তার ঠিক নেই। এমন তো অবস্থায় বাবা মায়ের কাছে আমি তোর প্রস্তাব রাখবো কি করে বল? বন্ধু হিসেবে আমি রাখতেই পারবো, কিন্তু এখন ভাই হিসেবে বেকার যুবকের সম্বন্ধে বাবা মাকে শোনানো বেমানান না? বাবা মা কি মানবে বল? ধীরে সুরে বন্ধুকে বোঝানোর প্রয়াস করলো রুবাব। সৈকত মনোযোগ দিয়ে শুনল বন্ধুত্বের কথা। বেশ কিছুক্ষণ উত্তর দিল, তারপর বলল, বিসিএসটা হয়ে গেলে চাকরি তো হয়ে যাবে। যদি না হয় তুই গ্যারান্টি দিয়ে বলতে পারবি ক্যাডারের নাম আসবে তোর? সন্ধিহান চোখে বলল রুবাব। সৈকতের চোখে আতঙ্ক দেখা গেল। রুবাব সে চাউনির বিপরীত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোকে এখন মিথ্যা আশা দিলাম যে হ্যাঁ আমি মুনের সাথে তোকে বিয়ে দিব। তুই আশা ধরে মুনের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়লি, কিন্তু পরে যদি বাবা মা না মানে? মুনের আগে সম্বন্ধটা তুই নিশ্চয়ই দেখেছিস, আমি আপ্রাণ চেষ্টা করে মুনের বিয়ে ভাঙতে পারিনি, বাবা মা আমার কথা শুনেননি। তোর চাকরি না হলে বেকার ছেলের সম্বন্ধ নিয়ে বাবা মায়ের সামনে গেলে বাবা মা মানবেন তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। বন্ধু হিসেবে প্রস্তাব রাখতে পারবো, কিন্তু ভাই হিসেবে পরিবার মানাতে পারবো না বোধহয়। তাই আমি চাইছি না তোরা এখন সম্পর্কে জড়া। অনিশ্চয়তার ভারে নুয়ে পড়ল সৈকতের চোয়াল। গভীর চিন্তায় মগ্ন হলো সে। চোখে ভয় দেখা গেল তার। বেকার প্রেমিকদের হেরে যাবার ঘটনা নতুন নয়। প্রেমিকার প্রতিষ্ঠিত পাত্রের কাছে বেকার প্রেমিকের সবসময় হেরে এসেছে। সৈকতে হেরে যাবে? চাপা শ্বাস ফেলে সৈকত রুবাবের পানে চেয়ে গম্ভীর মুখে বলল, তুই সত্যিই কিছু করতে পারবি না? দৃঢ়স্বরে তড়িৎ জবাব দিল রুবাব। নিজেকে মনের সুযোগ্য পাত্র হিসেবে উপস্থাপনের দায়িত্ব তোর। এখানে আমি কিছু করতে পারবো না, তাই মিথ্যা আশা নিয়ে আমার বোনের জীবনে যাস না। রুবাবের স্বরটা ভীষণ গম্ভীর। বোনের ভাই বলে কথা। সৈকত বলল, আমি বিসিএস দিব ভালো করে, হয়ে যাবে। একজন পাত্রীর বড় ভাইয়ের মতো করে রুবাব গম্ভীর কণ্ঠে বলল, আমি কথায় নয় ফলাফলে বিশ্বাসী। আমি মিথ্যা আশ্বাস দেয়া বা নেয়া কোনোটাই পছন্দ করি না। যার অর্থ আগের ক্যাডার হয়ে দেখা, তারপর কথা। রুবাবের ভাগভঙ্গি দেখে সৈকত গম্ভীর হলো। ঠিক আছে, আমি তবে সেটেল হয়ে মনের হাত চাইব, সেদিন কিন্তু ফেরাতে পারবি না। রুবাব নিশ্চুপ রইল। সৈকত অসন্তোষ প্রকাশ করে বলল, শাহালা, আমি এটাই বুঝতে পারছি না, তুই আমার লাভ স্টোরি ভিলেন ক্যারেক্টারে আছিস নাকি সাপোর্টিং রোলের ক্যারেক্টারে। আপাতত ভিলেন ক্যারেক্টারেই ধরে নে। বলে হনহন করে চলে গেল রুবাব। ওর এমন উদ্ধত আচরণে রুষ্ট হলো সৈকত। সবকিছু সৈকতের উপর ছেড়ে দিল। নিজের কাঁধে কোনো দায়িত্বই নেয়নি। সৈকতের ধারণা রুবাব চাইলে মিথ্যা নয় সত্য আশায় দিতে পারত, কিন্তু সে দিল না। সৈকত দীর্ঘশ্বাস ফেলল। উদাস হয়ে চেয়ে রইল আকাশের দিকে। মনকে পেতে হলে বেকারত্ব গোছাতে হবে। বর্তমান চাকরি বাজারে চাকরি নয়, সোনার হরিণ বিক্রি হয়, যা ভাগ্য জোটে না সবার। সৈকতেরও জুটবে না। সামনে বিসিএস,
বিগত সময় বিরহের অধ্যায় পড়তে গিয়ে পড়া হয়ে ওঠেনি। হাতের কাছে মাত্র 25 দিন। এক এক দিনই কি করে পড়া গুছাবে ভেবে দিশেহারা সৈকত। তবে সেই উদাসীন মনে করে দৃঢ় সংকল্প করল, যে করে হোক ওকে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, মনকে পেতেই হবে। রুমে থাকা নাহিদ অন্তরের দৃষ্টি অগোচর হয়নি ব্যাপারটা। দুই বন্ধুর প্রতিটি কথা কানে এসেছে তাদের। রুবাবের নির্বাক ভাব আঘাতে করল ওদের। সৈকত মতো ওদের ধারণা রুবাব আশা দিতে পারত। সৈকতের অনুভূতি জানার পরও মন থেকে দূরে থাকার কথা বলা ঠিক হয়নি ওর। বন্ধুর প্রতি অসন্তোষ থেকে রুমে আসতে রুবাবকে চেপে ধরল অন্তর। তুই কি সত্যি কিছু করতে পারবি না? রুবাব শান্তস্বরে উত্তর দিল, আমি কিছু করতে চাইছি না। তুই একটু রুড হয়ে যাচ্ছিস। তুই মনের ভাই হতে গিয়ে ভুলেই যাচ্ছিস সৈকত তোর বন্ধু, সেই বন্ধু যে তোর জন্য জানও দিয়ে দিতে পারবে। এই পর্যন্ত কঠিন হলো নাহিদের স্বর। রুবাবের চোখ রাগ দেখা গেল। রাগত্ব স্বরে বলল, তোরা ভুলে যাচ্ছিস আমরা তিনজনই নিজেদের চেয়ে সৈকতকে নিয়ে বেশি স্বপ্ন দেখছি। আমরা বিশ্বাস করেছি আমাদের সার্কেলের সবার আগে সফলতার গল্প সৈকত লিখবে। তোরা ভুললেও আমি ভুলছি না। রুবাবের কথা ওর চমকে গেল। দ্বিধায় পড়ল। রুবাব সৈকতের কথা ভেবে এমন করেছে। নিজেকে ধাতস্থ করে নাহিদ বলল, তুই চাইতেছিসটা কি বলতো? হ্যাঁ, রুবাব দৃঢ়স্বরে বলল, আমি চাইতেছি সৈকতকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি, যে বিশ্বাস পুষেছি, সেই বিশ্বাস মিথ্যা না হোক। আমার বোনের জন্যও না। মনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলি কেন? সৈকতের যে অবস্থা, পারলে মনকে নিয়ে সাত আসমানে উড়াল দিবে। তুই আমি প্রেমের প্রথম অধ্যায় পাড়ি দিয়েছি। এ সময় পড়ায় কতটুকু মনোযোগ থাকে তা আমাদের কারো অজানা নয়। একরাশ বিরক্ত খেলে গেল রুবাবের চোয়ালে। বিরক্তিটা কার ওপর বোঝা গেল না। সেই বিরক্ত নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল রুবাব। চার বন্ধু মহলটার সবচেয়ে দীপ্তি মেধার চরিত্র সৈকত। ওকে নিয়ে বাবার হাজারো স্বপ্ন। সৈকতের বাবা শাহিন আলীর গর্ব ও সৈকত। সবার কাছে উঁচু গলায় গল্প করেন ছেলের। আমার ছেলে কদিন বাজে বিসিএস ক্যাডার হয়ে বেরোবে, আমার নাম উজ্জ্বল করবে। শাহিন আলীর চোখে মুখে এই স্বপ্নটা তিন বন্ধু অনেকবারই ঠাহর করেছে। একটা সময় বন্ধুর বাবার মতো বন্ধুকে নিয়ে স্বপ্ন বেঁধেছে তাদের বউকেও। তাদের নিজেরও মাঝে বলা বলি চলতো, আমাদের কারণ হলো সৈকতের প্রথমবারে বিশেষ হয়ে যাবে দেখিস। সৈকতের প্রখর মেধার মুগ্ধ হয়ে ওদের মনে একটাই কথা আসতো, এই ছেলে জীবনে অনেক সফল হবে। এদের বন্ধুর মাঝে হিংসে নেই, বন্ধুর সফলতা নির্লস কামনা ওদের। বিগত 1 বছর যাবৎ সারা রাত নির্ঘুম কাটিয়ে পড়ে সৈকত। সেখানে বাকিটা পড়া ধরেছে 6 মাস হলো। ঘুম ভেঙে টেবিলে বসা সৈকতের ক্লান্ত মুখের দিকে তাকালেই ওদের মনে একটাই দোয়া আসতো, ওদের না হলেও এই ছেলেটার প্রথমবারই বিশেষ হয়ে যাক। সেই স্বপ্ন, সেই আশা, সেই বিশ্বাসের কথা এক্ষণে স্মরণে হলো নাহিদের অন্তরে। পড়ালেখার প্রতি সৈকতের উদাসীনতা চোখে পড়েছে ওদের। এভাবে চললে সৈকত রিটার্নও টিকবে না। রুবাবের ভাবনা ধরতে পারল ওরা। রুবাব চাইছে সৈকত এক কনিষ্ঠ মনে পড়া মনোযোগ দিক। আগে সে গোল নিয়ে এগিয়ে যাক। মনের সাথে সম্পর্ক গেলে মনোযোগ ভাটা পড়বে বলে সেটা হতে দিল। এর আর বিয়ে ভাঙার ভয়ও জন্য দেখালো, যাতে সৈকত এবার মনকে বিয়ে করার জন্য হলো জান প্রাণ দিয়ে বিশেষ দিতে পারে। রুবাবের মনোভাব বোধগম্য হতে পিলে চমকে গেলে দুই বন্ধুর। বিস্ময় নিয়ে চাইল নাইদ অন্তরের দিকে। অন্তর হাসছে, সন্তুষ্ট হাসি। নাইদ হেসে বলল, সৈকতের লাইফ স্টোরিতে সবচেয়ে ভালো সাপোর্টিং রোলটা বোধহয় রুবাবেরই। টেবিলের এক কোণে বইয়ের উপর অবহেলিত পড়ে থাকা ফোনটা ভাইব্রেট হচ্ছে অনবরত, বেজে কেটে যাচ্ছে। অথচ পাশে বসা সৈকতের খেয়ালটিও নেই। খেয়াল নেই নাকি খেয়ালে রাখছে না কে জানে। তার সমস্ত খেয়াল বইয়ে ডুবে আছে। এক মনে পড়ছে দিনের বাজে বেলা 12টা। সকালে নাস্তা করা হয়নি। সে ভোর 5টায় বসেছে, তারপর আর ওঠাউঠি হয়নি। চোখের মুখে তীব্র গম্ভীরতা, মনে দৃঢ় সংকল্প, প্রথমবারে বিশেষ তাকে টপকাতেই হবে। চাকরি পেলেও যে প্রয়াসীর আসবে তা মনে ঘরে। বিগত কটা দিন যোগাযোগ নেই মেয়েটার সাথে, নেই মেয়ের ভাইয়ের সাথেও। সেই দিনের পর থেকে ওর সব ধ্যান জ্ঞান লেগেছে পড়ায়। ভীষণ জেদ এসেছে, রুবাবকে দেখিয়ে দিবে সে। এর মাঝে ফোনটা আবার বেজে কেটে গেল। সৈকত ভ্রুক্ষেপহীন পাশের রুম থেকে অন্তরে এসে দাঁড়ালো দরজায়। এই বেটা, তোর শালাই ফোন দিতেছে, ধর। পড়া থামিয়ে ক্ষোভ নিয়ে সৈকত উত্তর দিল, ওরে বলে দে আমি যাবো না গোবারে।
শালা একদিন পাকা কথা শোনাবে আর একটা বাড়িতে ডাকবে। পাইছেটা কি আমারে? অন্তর ঠোঁট চেপে হেসে বলল, শালার লগে কাইজা কইরা লাভ নাই বন্ধু। তোমার চন্দ্র সূর্য শালার বাড়িতে আছে, মনে রাখো। নাহিদ বাইরে পোশাক পরে তৈরি হয়ে এলো। তারা দিয়ে বলল, এই সৈকত, তুই একসাথে রেডি হ, জুমা থেকে তো আবার শ্বশুর বাড়িতে যাবি। ঠোঁটের কোণে দুষ্টি হাসি সৈকতে চোখ রাঙালো। কোথাও যাচ্ছি না আমি, তোরাই যা। আজ শেখ বাড়িতে দাওয়াত পৌঁছে ওদের। সৈকত সুস্থ হওয়ার ছেলেদের বন্ধুদের একবেলা খাওয়ানোর প্রয়াস তারিনার। শুক্রবার সবাই বাড়িতে দেখে এদিনই ডাকলেন। বাকি দুই বন্ধু রাজি হলো সৈকত বেঁকে বসেছে, সে যাবে না। সকাল থেকে অনবরত ফোন দিচ্ছে রুবাব, কিন্তু সৈকতের এক কথা, সে যাবে না। এত চেষ্টার পরও নাহিদ অন্তর ওকে সাথে নিতে পারল না। অজ্ঞতারা দুইজনই রওনা হলো। জুম্মার নামাজ পড়ে শেখ বাড়িতে যেতে সৈকত না দেখে খেপে গেছে রুবাব। ফিরতে ফোন দিল, সৈকত তুলল না। ফোন পাওয়া গেল না ওকে। তিনটে নাগাদ সৈকতের অপেক্ষা রইল ওরা। 3:30 বাজে পাওয়া গেল ওকে। নাইট কল তুলেছে, ওকে লাঞ্চে যেতে বললে ঢেকুর তুলে বলল, আমি তো লাঞ্চ করে ফেলেছি, রুবাবকে বলে দে অন্য একদিন যাব। রাগে ক্ষোভে ফুসফুস করে উঠল রুবাব। পাশ থেকে বলে উঠল, ওরে বলে দে ও যদি আমার সাথে এমন বেয়াদবি করে বিশেষ টিশেষ হয়ে গেল বোন বিয়ে দেব না। সৈকত ঝগড়াটে সুরে বলল, বিসিএস হয়ে গেলে তুই না, তোর বাপও দিয়ে দেবে। রুবাব বলল, আমি দেখে নিব। তোরা আমি দেখারও সুযোগ দিব না। বোন একটা নিয়ে খুব উঠছিস, দেখতেও দিচ্ছিস না। খালি একবার বিয়েটা হইতে দে, তোর বোন নিয়েই আমি উড়াল দিব। বোনের দেখাও পাবি না শালা। সৈকত স্বরে বিরহ, মনকে না দেখার আফসোস বেরোলো যেন। নাইদ অন্তর ওদের তর্ক শব্দ করে হেসে ফেলল। রব কিছু বলতে গিয়েও নিজেও হেসে ফেলল। এই সেম কথা সে তার শালাকেও বলেছিল। এখন সৈকতে তাকে বলছে। রাগ সরিয়ে বলল, মা বারবার জিজ্ঞেস করতেছে তোর কথা, সবাই তোর অপেক্ষা করছে, চলে আয় ভাই, শনি মঙ্গল বুধ গ্রহে পরে যাস। শেখ বাড়ির বসার ঘরে বাবু হয়ে বসে রুবাবের বাবার সাথে কথা বলছিল নাহিদ অন্তর। রুবার ঘরে গেছে সবে। আকস্মিক কলিং বেল বেজে উঠল, শব্দে ওদের আড্ডায় ব্যাঘাত ঘটল। তখনই উপর থেকে নেমে আসতে দেখা গেল রুবাবকে। সে ডাকতে ডাকতে এলো। মুন, মুন। মুন মায়ের সাথে রান্নাঘরে ছিল। ভাইয়ের ডাকে ফিরে এলো। জি ভাইয়া। মুন গেট খুলতে গেল। রুবাব এসে বসলো নাহিদের পাশে। নাহিদ ভুরু কুচকে ধীরে বলল, মেয়েটাকে দিয়ে এত খারাপ কেন? হ্যাঁ, দরজাটা নিজে গিয়ে খুললে পারতি। রুবাব কথা উত্তর দিল না, চুপচাপ বাবার কথার মনোযোগ দিল। মন অন্য আঁচল কপালে ঘাম মুছতে মুছতে এগিয়ে গেল গেটের দিকে। সাথে জিজ্ঞেস করলো, কে? ওপাশ থেকে উত্তর এলো না। বিরক্ত রেস্ট টেনে দরজা খুলতে খুলতে বলল, পরিচয়টা তো দেয়াই যায় নাকি? কৈফত চাইবার ভানে দ্বার খুলে চাইল মন। সম্মুখে দাঁড়ানো মানুষটাকে দেখে আজও চমকালো। চমকে দেখা গেল সামনে মানুষটার মুখেও। অবিশ্বাস চোখে দেখলো এক পলক, তারপর স্বভাবগতভাবে হেসে ফেলল। তৃপ্তিস্বরে নিজে মনে ডাকলো, চন্দ্রকথা। চোয়ালের প্রতিভ ছোঁয়া লাগলো মুনির। কপালে বিরক্ত সরে কোমল হলো, লাজুক হলো গাল। অসার হয়ে দাঁড়িয়ে রইল দরজাকে, না সরল আর না আসলো। শৌকতের বদ্ধমূল ধারণা ছিল আজ মনকে ঘরবন্দি করে রাখবে রুবাব। শৌকতের মুখোমুখি হবার সব পথ বন্ধ করে দিবে। বাড়ি বয়ে এসে মনের সাক্ষাৎ না নিয়ে ফিরলে কষ্ট হবে ভেবে আসতে চাইছিল না। কিন্তু এ তো দেখা যাচ্ছে মেঘনা চাইতে বৃষ্টি। পথের শুরুতে দেখা মিলল পিয়ুষীর। খুশিতে আন্দোলিত হইল শৌকতের ভিতরবাহী সবটা। প্রসন্ন সুরে বলল, পরিচয় ক্লিয়ার হলে দেয়া যায়। আমি আসলে কনফিউজড, কোন পরিচয় দিব? আমি সৈকত নাকি আমি এই বাড়ির একমাত্র কন্যার? লজ্জায় কণ্ঠরোধ হলো মুনির। ভাইয়ের বন্ধুতার কথাবার্তা হঠাৎ এত পরিবর্তন এসেছে যে শুনলে গায়ে শিহরণ বয়ে যায়। কেমন একটা অনুভূতি হয়, লজ্জায় নুয়ে পড়া জোগাড় হয়। পরের শব্দটা ধীরে লজ্জা বলে মন সম্পন্ন করতে দিল না। ধীরে সুরে বলল, আসুন। দরজা থেকে সরে গিয়ে হাঁটা ধরল মন, স্পষ্ট পালানোর চেষ্টা। সৈকত হাসল, পিছনে ডাকলো মৃদু, চন্দ্রকথা শোনো। বুকটা ধক করে গেল। ডাক্তার কিভাবে ডাকে লোকটা? মন সামনে গিয়ে দাঁড়ালো। হুম? মুনির পাশে এসে দাঁড়ালো সৈকত। আমাকে মিস করছিলে নাকি? তৎক্ষণাৎ জবাব দিল না মুন। খানিক বাদে মাথা নাড়ল, যার অর্থ মিস করেছে না। সৈকত ভুরু নাড়িয়ে বলল, তবে ভার্সিটি গেটে দাঁড়িয়ে
ইতিউতি তাকিয়ে কাকে খুঁজো? মুনের বিষম খাবার জোগাড়। উনি তো আসেনি, তবে দেখলো কিভাবে? ও চোখ মুখ প্রশ্নবিদ্ধ হলো, তবে স্বীকার করলো না। আমি রিক্সা খুঁজছিলাম। সৈকত শব্দ করে হেসে বলল, আমি অপোজিটে দাঁড়িয়েছিলাম, ওদিকে তাকালেই দেখতে পেতে তোমার রিক্সা ওখানেই দাঁড়িয়ে আছে। টিপকুনি কাটলো সৈকত। মন দ্রুত পা চালালো। এই ভয়ঙ্কর কথার মানুষের সামনে থাকা যাবে না। সৈকত আবার ডাকলো। প্রগাঢ় প্রেম নিয়ে আদর সুরে বলল, চন্দ্রকথা। ওই স্বর, এই ডাকে সর্বাঙ্গ কেঁপে উঠল মুনির। ডাকটা ভীষণ হৃদয় ছোঁয়া। হৃদস্পন্দন বেড়ে যায় একাকার। অশান্ত হচ্ছে মন। অন্যরকম অনুভূতি হলো মুনির। ধারণাটা ধরতে পারল না। চোখে বুঝে ক্ষীণ স্বরে বলল, প্লিজ এই নামে ডাকবেন না আমায়। কদম বাড়িয়ে মুনির সামনে এসে দাঁড়ালো। মুখের কাছে মুখ এনে সেই প্রেমের মত্ত মাদকতা ছড়ানো স্বরে বলল, আমাকে বিয়ে করে ফেলো, তবে বউ ডাকবো। গুনে গুনে আর 7 দিন বাদে বিশেষ রিটার্ন পরীক্ষা। চিন্তা উৎকণ্ঠা চাপে প্রাণ উষ্ঠগত পরীক্ষা দিতে। এইক্ষণে তাদের জীবনে নাওয়া নেই, খাওয়া নেই, নি আনন্দ উচ্ছ্বাস, নি বিশ্রাম কিংবা ঘুম। আছে শুধু পড়া। সকাল দুপুর বিকেল রাত সর্বক্ষণিতে কেবল পড়ছে। বাসায় বসত করা 4 ছেলের অবস্থা এখন এমনই। 4 দেয়ালে কেবল 4 বন্ধু, পড়ার গুঞ্জন। এক রুমে পড়ছে নাহিদ, অন্তর, আরেক রুমে পড়ছে রুবাব আর সৈকত। পড়ার চমৎকার পরিবেশ পেতে রুবাব এসে জুটেছে বন্ধুদের বাসায়। শেষ সময় এসে তাকেও ভীষণ সিরিয়াস দেখাচ্ছে। সবার মাঝে পড়ার গম্ভীরতা এত বেশি যে ওদের দেখাচ্ছে জঙ্গলিদের মতো। বিশেষ করে সৈকতকে। পড়ার চাপে সেলুনের দরজা মরানো হয়নি কোনো অনেক দিন। মাথার ভর্তি চুল আর গাল ভর্তি দাড়ি গোপ বেড়ে একাকার। রাত জেগে পড়ার কারণে চোখের নিচে কালি পড়েছে। নাওয়া খাওয়া অনিয়মে চোয়ালে ভেঙে গেছে। চোখ কোটরে দেবে গেছে আরও। সে কি বিধ্বস্ত অবস্থা। পড়তে পড়তে ক্লান্তিতে নুয়ে পড়েছে শরীর। আবার টেনে তুলছে। 1 কাপ চা খাচ্ছে, নড়ে উঠে পড়ার মন দিচ্ছে। মনে দৃঢ় সংকল্প। ঘড়ির কাঁটা তখন সকাল 9টা। সেই রাতে 11টা থেকে পড়ছে। মাঝে ফজরের নামাজে বিরতি নিয়েছে কেবল। আর ওঠা হয়নি। পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে। মনে অশান্ত হয়ে গেছে। কিসের যেন শূন্যতা টের পেল। শরীরে যেন আর এনার্জি নেই। সব একঘেয়ে লাগছে, বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। বিষে উঠল সে। কপাল কুঁচকে থম করে বসে রইল কিছুক্ষণ। তারপর আকস্মিক উঠে পড়ল। পা বাড়ালো দরজার দিকে। সারা রাত পরে ক্লান্ত শরীরে বিছানায় এলাতে গেল রুবাব। দু তিন ঘন্টা একটা বিশ্রাম না নিলে হয়। বন্ধুকে অমন দ্রুত পায়ে বেরোতে দেখে প্রশ্নবিদ্ধ চোখে বলল, কি হয়েছে, যাস কই? প্রশ্নটা সৈকতকে একটা ধাক্কা দিল। কি? বুক কাঁপল কি? মনে হলো কি শর্তের কথা। হয়তোবা সে থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর গা ঝাড়া দিয়ে সম্ভবত চিন্তা করে করে দিল। একটা দায়সারা ভাব নিয়ে বলল, শরীর মনে এনার্জি পাচ্ছি না, নিয়ে আসি। হাঁটা ধরল সৈকত। না ভেবে রুবাব বলল, তুই কি এখন গ্লুকোজ খাওয়া শুরু করবি? সৈকত বিড়বিড় করল, অত ভাগ্য আছে আমার, দুপলক দেখার জন্য কত কসরত। বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। ও রুম ছাড়তে রুবাবের বোধগম্য হলো বোধ হয়। বুঝেও বাধা দেওয়ার ইচ্ছে হলো না। সেদিনের শর্ত জুড়ে দেবার পর থেকে সৈকত পাহাড় সম চাপ নিয়ে পড়ছে। দিন রাত পাগলের মতো পড়ে যাচ্ছে। যে ছেলে তার বোনকে বিয়ে করার জন্য এত কষ্ট করতে পারে, সে ছেলেকে এক আধটু ছাড় দেওয়াই যায়। রুবাব পেছন থেকে চেঁচিয়ে উঠল, এই পাগলের বেশে যাইতেছস কেন? মানুষের ডরাইবো। সৈকত ততক্ষণে দৃষ্টিসীমার বাইরে। 7 পাঁচের বালাই না করে পৌঁছল গন্তব্যে। তারপর বসলো অপেক্ষায়। 7 সকালে বাউন্ডারির বেশে ভার্সিটি গেটে দাঁড়ালো। ছেলেটাকে দেখে ছাত্র কিংবা পথচারী ভুরু কুচকে তাকালো। পরনে থ্রিকোয়ার্টার, গায়ে পাতলা কালো টি শার্ট, এলেমলে উস্কুসু চুল, দাড়ি গোপ, চোখের নিচে দাগে ভরা কেবল পাগলাদের লাগছে দেখতে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ছেলেটির। সে মত্ত অপেক্ষাতে। আসবার কোলে ঘড়িও আনা হয়নি। কটা বাজে কে জানে। কাঙ্ক্ষিত মানুষটা এ পথে পেরিয়ে গেছে কিনা তাও জানা নেই। ফোনও নেই সাথে। খোঁজ বলতে ওই চোখে চাউনিটাই। অনেকজন মেয়ে ওর পাশে কাটাতে চাইল না ভয়ে। কেমন বখাটে দেখতে ছেলেটা। যদি টিচ করে। এই ছেলেটা নিন্দে করতে করতে আসছিল মেয়ের দলটা। তাদের পেছনে দেখা গেল কাঙ্ক্ষিত মুখখানা।
মেয়েটা অবশ্যই ভয় পেল না। বখাটে পানে না চেয়ে নির্বাক পাশ কাটাতে চাইল, কিন্তু পরাস্ত হলো। পাশ কাটবার সময় মৃদু ডাকলো, এলো কানে। হেই শুনো। চট করে তাকালো মন, তৎক্ষণাৎ চিনল না। সম্মুখের মানুষের চলাচলে এত অধপতন হলো যে চিনার উপায়ও নেই। এত বড় চুল দাড়িতে অন্তত কখনো দেখেনি সে। তীক্ষ্ণ চোখে ভুরু কুচকে চেয়ে রইল, চেনবার চেষ্টা। তখনই আগন্তুক মৃদুস্বরে ডাকলো, কেমন আছো চন্দ্রকথা? হৃদগাহী ডাকটা ক্রণগয়ে পৌঁছাবার পরে আর অচেনা রইল না কিছুটাই। সব চেনা হলো, জানা হলো। হৃদপিণ্ড ছলাৎ কেঁপে উঠল, মন কোমরে হাওয়া ছিল, চোখে বিস্ময় ফুটে উঠল। সে বিস্মিত চোখে চেয়ে রইল। এটা সেই মানুষটা। অনুভূতি প্রকাশের পর মন চোখে চোখ রাখা না। এই প্রথমবার চাইল ছেলেটার পানে। সে চাউনি শেষ হচ্ছে না। ওকে এমন দেখতে দেখে ছেলেটা চাপা হেসে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? বেশি সুন্দর লাগছে আমাকে? সুন্দর না পাগল লাগছে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো পাগল। মনের ইচ্ছে হলো উত্তরখানা দেবার, কিন্তু সে দিতে পারল না। কেবল চাপা উদ্বেগ প্রকাশ করে মন বলে বসল, এই অবস্থা কেন আপনার? নিজের অবস্থা সম্পর্কে অবগত সৈকত। কদিন আয়নাও দেখা হয়নি। সে ভুরু কুচকালো। কি অবস্থা? এ পাগলাটে অবস্থায় বর্ণনা দিল না মন, কেবল ঠোঁট চেপে হাসলো। তারপর বলল, কিছু না ভাইয়া। তড়িৎ গতিতে প্রতিবাদ করে উঠল সৈকত। ভাইয়া ডাকবে না একদম। মন মজা পেল যেন, প্রশস্ত হেসে বলল। আচ্ছা ভাইয়া। সৈকত আটকে গেল হঠাৎ, কথায় নয় ওই হাসিতে। মনের প্রাণবস্ত হাসিতে মুক্ত ঝরছে যেন। সেই মুক্ত গিয়ে ঠেকছে তার বুকে। চোখ ভর করল মুগ্ধতা। সৈকত ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। ওরূপ বুক কাঁপছে, মস্তিষ্কের সকল ভাবনা এলোমেলো হয়ে উঠছে। ওই হাসিতে নিজের সর্বনাশ দেখতে পেল সৈকত। বড্ড আফসোস নিয়ে সৈকত বলে উঠল, উফ চন্দ্রকথা, তুমি তো আমাকে পাগল করে দিবে দেখছে। কবে যে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। মন হাসছিল। আকস্মিক হাসি থেমে গেল। ভেতরটা শিউর উঠল, গাল লাল হলো। লোকটা কিভাবে কথা বলে মনে লাগে একদম। মন সৈকতের দিকে তাকালো এক পলক। সে চানি গভীরতা ওর ভিতরে বাইরে সবটা কাঁপিয়ে তুলল। মন আড়ষ্ট হলো। মনে লজ্জামাখা মুখখানা দেখে সৈকত মাথা ফাঁকা হয়ে গেল। সারা রাত জেগে যেসব পড়েছে সব যেন ভুলে বসেছে। সৈকত নিশ্চিত এখন ফিরে বই মনোযোগ বসবে না ওর। ওর মনোযোগ ঘিরে থাকবে এই মেয়ে। চোখে ভাসতে থাকবে এই হাসি, এই লজ্জা। এনার্জি নীতি নিয়ে বিপদ ডাকলো না তো? সৈকত ধীরে বলল, পরীক্ষার মাঝে তুমি সামনে এসো না প্লিজ। তোমার খেয়াল আমার পড়াশোনার মনোযোগ এলোমেলো করে দিচ্ছে। লজ্জা কাটিয়ে বিস্ময়ের রাজ্যে পা রাখল মন। সে হতভম্ব। তার ভার্সিটি বই এসে তার জন্য গেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাকে খুঁজে বের করে এখন বলছে সামনে এসো না। মন বিস্ময় নিয়ে বলল, আমি এসেছি সামনে। সে কথায় উত্তর দিল না সৈকত। উদ্ভ্রান্তের মতো বলল, পড়াশোনার প্রেশার আমাকে নিজেকে পাগল পাগল লাগছে। জানো, সকাল থেকে ভীষণ মিস করছিলাম তোমায়। মনে হচ্ছিল না দেখলে আমি মারা টারা যাব। এখন তোমাকে দেখে মনে হচ্ছে জীবিত থাকলেও অন্য কিছুতে মন বসবে না। কদিন বাদে পরীক্ষা, আমাকে পড়তে হবে, কিন্তু খেয়ালে তুমি বসে আছো। পড়তে গেলে তুমি আসছো সামনে। খিজে হচ্ছে আমার। বড্ড ব্যাকুল হয়ে বলল সৈকত। খেয়াল শুধু সৈকতের নাই, এই ক্ষণে এলোমেলো হলো মনেরও। নিজের জন্য সম্মুখে দাঁড়ানো মানুষটার অনুভূতি সরল, স্বীকারোক্তি ওকে ঠিক থাকতে দিচ্ছে না। ক্ষণে ক্ষণে বোঝাচ্ছে সে কতটা জুড়ে আছে মানুষটার। এক্ষণে সৈকতের বড্ড কাতর দেখাচ্ছে। দেখতে কেমন রুক্ষ লাগছে। খাওয়া দাওয়া করে না বোধ হয়। পড়াশোনার চাপে নিজের খেয়ালও রাখতে পারছে না। এক্ষণে প্রথম ভীষণ মায়া জন্মালো সৈকতের প্রতি। না চাইতেও তার যত্ন সরে ভেসে উঠল, নিজের কি হাল হয়েছে দেখেছেন? এত প্রেশার নিলে তো পরীক্ষায় বসার আগে অসুস্থ হয়ে যাবেন। মনের সামান্য যত্নময় কথার এক সম্বন্ধ সমান খুশি হলো সৈকত। ঠোঁটের কোণে হাসি ফুটল। উৎফুল্লত সুরে বলল, আমার জন্য চিন্তা হচ্ছে তোমার? মন উত্তর দিল না, অন্যদিকে চাইল। সৈকত ঠোঁট কামড়ে হাসল। মনের পানে চেয়ে কমল সুরে বলল, তোমার এই যত্ন, হাসি, লজ্জা মাখা মুখ প্রতিদিন দেখতে হলে পরীক্ষার একটু একটু প্রেশার তো নিতেই হবে। তোমাকে পেতে হলে ক্যাডার হতেই হবে, তা না হলে যে পাওয়া হবে না তোমায়। মনের মনে হয় সৈকতের জাদু জানে, কথার জাদু। যে দাদু ওকে ক্ষণে ক্ষণে বশ করে ভালো লাগা জন্ম নিচ্ছে। সৈকতের
প্রেম নিবেদন সুন্দর, হৃদয় ছোঁয়া। অমন নিবেদন পর শক্ত থাকা যায় না, কোমল হতে হয়, হয়ে যায় নিজের অজান্তে। মনকে বাঁধেনি, শাসায়নি, মন তার আপনা আপনি ঝুঁকে যাচ্ছে মানুষটার প্রতি। শৌকতের অমন পেনমাখা কথার পর কথা খুঁজে পেল না মন। তবে একটা প্রশ্ন ঠিক উদয় হলো, যে পরীক্ষার সাথে ওর কি সম্পর্ক? প্রশ্নটা করতে গিয়ে করল না, তবুও তার না বলা প্রশ্ন বুঝে নিল সৈকত। উত্তরে সে দিল, তোমার ভাই বেকার পাত্রের হাতে বোন বিয়ে দিবে না, শর্ত দিয়েছে। বিসিএস হলেই বিয়ের কথা আগাবে, নয়তো না। এখন আমি আটকা পড়েছি তোমাতে, আর তুমি আটকা পড়েছ আমার বিসিএস এ। একটা দীর্ঘশ্বাস ফেলল সৈকত। ওর স্বরে দুঃখের জোয়ার বয়ে গেল। সৈকতের তীব্র আকুলতা ছুঁয়ে দিল মনকেও। বিস্ময়ে পার্থ বাড়ল। সৈকতের দেখে যে কেউ বলবে এই ছেলে জীবনে বড় কোনো ঝড় বয়ে যাচ্ছে। দুদণ্ড শান্তি নেই, খুব প্রেসারে যাচ্ছে। সৈকতের এই ঝড় এত প্রেসার, তবে তার জন্য, তাকে পাবার জন্য সৈকত এমন পাগল ধারা হয়ে পড়েছে। সৈকতের অমন কষ্টমাখা মুখ দেখে চেহারা ফ্যাকাশ হয়ে গেল মুনির। বরাবরের কোমলতি মন তার, অল্পতে মন খারাপ হয়ে অনেক কষ্টে দেখলে কান্না পায়। এখানে ওর ভীষণ মন খারাপ হলো। সৈকত গম্ভীর মনোযোগ দিয়ে ওকে দেখছিল। মনের চেহারা বদলে চোখ এড়ালো না, সূক্ষ্মভাবে পরখ করলো। ওর আকুলতা মনের চেহারায় বিরক্ত লেশ খুঁজে বেড়ালো, পেল না, বরং তার পরিবর্তে মলিনতা পেল। সেটা সহানুভূতি নয়, অনুভূতির লেশ। তা দেখে সৈকত চোখ মুখে আনন্দ ঝিলিক দিল। চমৎকার হাসল সে, প্রফুল্ল সুরে আত্মবিশ্বাসের সাথে বলল, চিন্তা করো না, হয়ে যাবে। মন অন্যমনস্ক ছিল, কথা না বুঝে প্রশ্ন করল, কি হবে? সৈকত হেসে বলল, বিসিএস বিয়ে দুটোই হবে। আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, তুমি ভালোবাসার প্রস্তুতি নাও। মনে জলে মিয়ে আসা লজ্জা আর জি উঠল না। সে দ্বিরুক্তি করল, আর না সায় দিল। সে কেবল নিশ্চুপ রইল, চোখ ঘুরে চাইল অন্যদিকে। ওর লজ্জা দেখে সৈকত হাসির ঢেউ দেখা গেল চোখে মুখে। ওই ক্ষণে ওকে লাগছে সবচেয়ে সুখী, সবচেয়ে মুগ্ধময় মানব। প্রাণবন্ত স্বরে সৈকত বলল, আমি তো এখনো প্রেমের প্রস্তাব দেইনি, বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি, বিয়ে করিনি, সংসার করিনি। বিয়ের রাতে তোমার মাথার লম্বা ঘোমটা তুলে ভালোবাসিও বলিনি, কিছুই তো করিনি। এখনই লজ্জা পেলে কি করে চলবে? চন্দ্রকথা। লাজুক স্বভাবী চন্দ্রকথা যেন ক্ষণে ক্ষণে মরণ হচ্ছে সম্মুখে পুরুষটির কথা বানে। লজ্জার চোখে রক্তাক্ত হয়ে গেছে। আড়ষ্টতার পালাবার মনস্থির করল আজও। ক্ষীণস্বরে বলল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আসি আমি। বিদায় দেবার পরিবর্তে কৌতুকের স্বরে বলল, পালাচ্ছ? মন পা বাড়ালো। সৈকত পিছন থেকে বলল, পরীক্ষার আগে আর দেখা হবে না, নিজের খেয়াল রেখো, আর পারলে আমার জন্য দোয়া করো। মন কয়েক পা এগিয়ে গেল। সৈকত তাকিয়ে রইল ওর যাবার পানে। সৈকতের তাকিয়ে থাকবার মাঝে মন থেমে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওর মাঝে যেন দ্বিধার পাহাড়, ফিরবে কি ফিরবে না। সৈকত প্রশ্ন মনে ওকে দেখছে, বোঝার চেষ্টা করছে মনের হাবভাব। সে পূর্বের জায়গায় অনড় রইল। মন দ্বিধা কাটিয়ে হেঁটে এলো, সৈকতের দিকটায় এসে দাঁড়ালো। চাইল না ওর দিকে, নিচের দিকে তাকিয়ে ওনার কোণে মোড়াচ্ছিল হাতে। ওর নত মুখে লজ্জা দ্বিধা মিশে একাকার। কিছু বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। সৈকত কৌতূহল হয়ে বলল, কিছু বলবে? মন মাথা দাঁড়ালো, যার অর্থ হ্যাঁ। সৈকতে আগ্রহী গলায় বলল, বলো। মন বলতে পারল না, আড়ষ্টভাবে থমকে রইল। সৈকত ওকে সহজ করার জন্য আদরে সুরে বলল, আমিই তো, এত লজ্জা কিসের? যা বলার নির্দ্বিধায় বলো। মন তৎক্ষণাৎ বলল না। অনেকক্ষণ নিশ্চুপ রইল। তারপর সামনের দিকে ঘুরে গেল। সৈকতের দিকে পিঠ করে ঘুরে ধীরে বলল, যে ভাগ্যে থাকে সব ঘুরে ফিরে অসম্ভব দিক মারিয়েও জীবনে আসবে। আমি আপনার ভাগ্যে থাকলে বিসিএস না হলেও আপনার জীবনে যাব। তাই এত প্রেশার নেবেন না, অসুস্থ হয়ে যাবেন। কেউ আমার জন্য কষ্ট পেয়ে গেলে আমার খারাপ লাগবে। এত প্রেশার নেবেন না, নিজের খেয়াল রাখবেন। আর যাবার সময় সেলুন থেকে ঘুরে যাবেন। এক নিঃশ্বাসে বলে দম নিল, চোখের পলক ফেলবার আগেই পালালো। সৈকত কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে। মন থেকে এমন কথা আশা করেনিও। মেয়েটা রীতিমতো ওর চিন্তা অস্থির। বাচ্চা মেয়েটা এসে ওকে সাহস দিয়ে গেল, আশ্বাস দিয়ে গেল, পরোক্ষভাবে বুঝিয়ে গেল নিজের সদ্য জন্মানো অনুভূতিটাও। সূর্যের প্রচলিত দীপ্ত
তখন ছড়িয়ে পড়ছে সারা শহরে। সেই দীপ্ততা গায়ে মাখিয়ে চৌকাঠে এসে দাঁড়িয়েছে সৈকত। চোখে মুখে তীব্র প্রশান্তি, ঠোঁটের কোণে হাসির লেশ। শুকশুক মুখে কলিং বেগ চাপল। দরজা খুলল খানিক বাদেই। দরজা দাঁড়ানো রুবাব ওর পানে চাইল বুড়ো কুচকে, তারপর প্রশ্ন করল, আপনাকে তো চিনলাম না ব্রাদার। শৌকতকে অবাক হতে দেখা গেল না, বরং সে হেসে উঠল। প্রাণবন্ত হেসে হাত বাড়ালো। হ্যালো, আমি শাফায়েত আহমেদ সৈকত, বিসিএস ক্যান্ডিডেট, সেই সাথে আপনার ভগ্নিপতি পদ প্রার্থী। সৈকতের ভাবখানা এমন যে সে ইতিপূর্বে রুবাবকে দেখেনি, আজই দেখেছে। প্রথম পরিচয় হচ্ছে। স্বরে সৌজন্যতা বোধে রুবাব বিস্ময় চোখে পরখ করছে ওকে। যাবার কালে পাগলে বেশ ধরা ছেলেটা মাঝে একটু সময় বেশ আমূল পরিবর্তন ঘটে গেছে। সেই ক্ষণে ক্লান্ত পাগলাতে বিস্তস্ত ভাব দেখানি এই ক্ষণে তার পরিবর্তে দেখা যাচ্ছে এক পরিপাটি সুখী ভাব। মাথা ভর্তি উস্কুসুক চুল এখন মসৃণ রূপে গুছানো। কয়দিন অবহেলা বেড়ে ওঠা দাড়ি গোফের ট্রিমার উঠেছে। সুন্দর এক মাপকাঠি সেজেছে। সকালবেলা ক্লান্ত মুখখানায় এখন রাজ্যের দীপ্তিতা। খুশিতে উপচে পড়ছে চোখ মুখ, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা। বাহিরে রোদের মতো সৈকতের চেহারাও জলজল করছে, তাপে নয়, কোমলতায়, খুশিতে, প্রশান্তিতে। রুবাব অন্তর্ভীতি চোখে বন্ধুর দিকে খুশি দেখছে। যেই ছেলে গেল দিন দশেকের যাবৎ পড়ালেখার পেশার হাসতে ভুলে গেছে, খেতে ভুলে গেছে, গতকাল রুবাব সেলুনে যাবার সময় ডাকলো ওকে। ওর চেহারার অবস্থা বেহাল। চল। তখন সৈকত ব্যস্তভঙ্গিতে উত্তর দিল, এখন এত আমোদ করার মুড নাই, প্রচুর পড়া বাকি। এত করে বলার পরও গেল না। এখন কি এমন হলো যা সৈকত আমোদ মতেছে? নিজ থেকে সেলুনে গিয়েছে। হাসতে ভুলে যাওয়া ছেলেটা প্রাণবন্ত হাসছে, প্রশান্তিতে ভাসছে বুক। রুবাবের অনুসন্ধানী চাহনি দেখে সৈকত বলল, এমন করিয়া চাহিয়া দেখিবেন না। আমি ইতিপূর্বেই অবগত করিয়াছি যে আমার আসক্তি কেবলই এক নারীতে, কোনো পুরুষে না হয়ে। রুবাব বাস্তবে ফিরল যেন। ভুরুকুচকে বলল, আমারে পাগলে পায় নাই তোরতে আসক্ত হব। দেখতাছি তোমার কাহিনী। সকাল সকাল পাগল হইয়া বের হইল, অহন দেখি একেবারে সাইজ্জা গুইজা ভাজি রইছ। কাহিনী কি মামা? সৈকত চমৎকার হাসল। সৈকতের হাসি সুন্দর। বিগত দিনের দাড়ি গোফের আড়ালে আড়াল হওয়া হাসি সৌন্দর্য এই ক্ষণে ফুটে উঠল। সুন্দর সুদর্শন ঠেকল ওকে। রুবাবের টিপকুনির মাঝে অন্তরে সে হাজির হলো। সৈকতকে দেখে চোখ কপালে তুলে বলল, আরে বাস, সমুদ্র দেখি ঢেউ খেলাচ্ছে। কাল এতবার বললাম সেলুনে চল, গেলি না, বললি সময় নেই। হঠাৎ কি এমন হলো যে একেবারে সকাল সকাল বলা কওয়া ছাড়া সেলুন থেকে বেশভূষা বদলে আসছোস? কাহিনী কি? এই সকালে কি হলো তা ভাবতে সৈকতের হাসি রেশ বাড়ল। চোখে মুখে প্রশান্তি মাত্রা গাঢ় হলো। উত্তর দেবার ইচ্ছেতে বন্ধুর পানে চাইতে পাশে দাঁড়ানো রুবাবের সন্দেহ নজর আটকালো। আকস্মিক কেন যেন আড়ষ্টতা জেঁকে বসলো সৈকতের মাঝে। সে কিছু বলতে পারল না। অন্যদিকে তাকিয়ে মাথা চুলকালো, তারপর হাঁটা ধরল। অন্তর বন্ধুদের দিকে চেয়ে রইল বিস্ময় চোখে। সৈকত লজ্জা পেল। এই ছেলে লজ্জাও পায়। অবাক সুরে বলল, মাইনসে ডরাইব। তুই লজ্জাও পাচ্ছিস দেখি। এই দিনে আকাশে চাঁদ উঠে গেছে নাকি? সৈকত থামল না, পিছে ফিরে চাইল না, কেবল হাঁটতে উত্তর দিল, 4 দিনের আকাশে উঠেনি, 4 দিনের আকাশে উঠেনি, চাঁদ উঠেছে আমার আকাশে, আমার হয়ে। সৈকত রুমে ঢুকে গেল। দুই বন্ধু হতভম্ব হয়ে চেয়ে রইল। দুজনে বুঝতে বাকি নেই সৈকত এমন পরিবর্তনের কারণ মুন। হাসতে ভুলে যাওয়া ছেলেটা মুখে হাসি ফুটিয়েছে মুন। সে কি করেছে? চাঁদ উঠেছে মানে কি বুঝতে সৈকত। চাঁদ উঠেছে মানে কি বুঝাইছে সৈকত। মুন ও এই দুই তরফা হয়ে গেল। আনন্দের অন্তর চেঁচে উঠল। এই দিনের আকাশে চাঁদ উঠে গেছে নাকি? প্রগাঢ় সন্তোষের সুর সৈকত বলল হেসে। তাই তো দেখে এলাম। 2 দিন পরের কথা। ঘড়ির কাটার সময় তখন দুপুর 12:56। আজকে দুটো ক্লাস শেষে ভার্সিটি চত্বরে বাইরে পা রাখল মুন। প্রচণ্ড গরম পড়ছে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল। পেটে খিদে তোড়জোড়ও বেশ। এদিকে বান্ধবীরা সব আজ কাজ ছাড়া। একাই ফিরতে হবে বাসায়। এই ক্ষণে বাসা যেতে ইচ্ছে করছে না মুনের। বাবা এখন অফিসে, মা গেছে খালার বাসায়। একলা বাসায় ফিরবার ইচ্ছেও হচ্ছে না। পড়ালেখায় অজুহাতে আজ কয়েকদিন রুবাব সৈকতের ফ্ল্যাটে। সকালে সৈকতের বিধ্বস্ত অবস্থা দেখে ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে।
না জানি তার ভাইটা কেমন আছে। কতদিন ওর একসাথে লাঞ্চ করে না, যেন অজস্র বছর পেরিয়ে গেছে। হুট করে ভাইয়ের জন্য মন উতলা হলো মনের। দেখতে ইচ্ছে হলো। অস্থির মনে নাম্বার ঘোরালো। রিসিভ হতে আহ্লাদের সুরে বলল, আমার ভার্সিটি দিকে আসবে ভাইয়া? বোনের এহেন আবদার উদ্বুদ্ধ হলো রুবাব। কি হয়েছে মন, কোনো সমস্যা? কোমল সুরে বলল, কিছু হয়নি, এমনি তোমাকে ভীষণ মিস করছি। মনে হচ্ছে তোমার চেহারাটাও ভুলে গিয়েছি আমি। রুবাবের কপালে ভাঁজ মিলল, প্রসন্নতা দেখা গেল। কোমল সুরে বলল, 5 মিনিট সময় দিয়ে আসছি। রুবাব তড়িঘড়ি করে এলো। ভাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল মন। রুবাবের চেহারা বিষণ্ণ, একটা সুবিধা না, আগের থেকে বেশ শুকিয়ে গেছে। মন মলিন সুরে বলল, ভাইয়া তুমি তো অনেক শুকিয়ে গেছো, নিজের যত্ন নাও না। রুবাব হেসে কথা ঘুরালো। কেমন আছে আমার বোনটা? মন বিষণ্ণ সুরে বলল, ভালো নেই। তুমি নেই বাসায়, ভালো লাগে না। কবে ফিরবে ভাইয়া? রুবাব আবার হাসলো। রিটার্ন শেষ হলেই ফিরবো। লাঞ্চ করেছিস? মন সরল মনে বলল, তোমার সাথে লাঞ্চ করবো বলে করা হয়নি। কতদিন আমাদের একসাথে লাঞ্চ করা হয় না বলো তো? বোনের ভালোবাসার মুখে প্রশান্তির ছাপ পড়ল রুবাবের। মন ভাইয়াকে নিয়ে রেস্তোরাঁয় বসলো। ভাইয়ের পছন্দ খাবার অর্ডার করলো। পরিমাণে বেশি অর্ডার দিল। রুবাব হক চুকিয়ে বলল, এত খাবার কে খাবে? মন মা ভাব নিয়ে শাসনে বলল, সব তুমিই খেয়ে শেষ করবে। নিজের চেহারা দেখেছো, অসুস্থ লাগছে তোমায়। খাওয়া নিয়ে কোনো হেলাফেলা করবে না, ঠিক মতো খাবে, তাহলে পড়ার এনার্জি পাবে। রুবাব উত্তর দিল না। শান্ত চোখে বোনের কাণ্ড দেখছে। ওর ভালো লাগছে দেখতে। কদিনে ক্লান্ত সব যেন ঝরে পড়েছে। মনকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। বোঝা যাচ্ছে ভীষণ খুশি আজ সে। কারণ কি সৈকত? অবচেতন মন প্রশ্ন জাগলো। জিজ্ঞেস করলো না, কেবল বোনের গতিবিধি লক্ষ্য করলো। খাবার আসার পর খাবার মুখে তুলবার সময় আকস্মিক উদাস হয়ে গেল মন। অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে লাগলো। রুবাব ভুরু কুচকে তাকালো। কি ভাবছিস? নড়েচড়ে বসলো নূর। কিছু না। খাওয়া শুরু কর। মন এক স্পুন মুখে নিল। খাবার জন্য গলা দিয়ে নামছে না। কত চিন্তা এসে দাঁড়িয়েছে মাথায়। রুবাব আবার প্রশ্ন করলো। মন, কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস, বল আমায়। মন আনমনে উত্তর দিল, আমার কিচ্ছু হয়নি, কিন্তু তোমাদের এমন শুকনো মুখ দেখতে ভালো লাগছে না আমার। আবার উদাস হইল মন। নিজের কথায় খেয়াল নেই তার। বেপাসের তোমার স্থানে বেভাস যে তোমার স্থানে তোমাদের বলে ফেলেছিল তা নিজে ধরতে পারেনি। তবে সম্মুখে বসা তার বিচক্ষণ ভাই ঠিকই ধরে ফেলল। সম্বোধনের পিছনকার মানুষ এবং মনের উদাসীনতার কারণ সব স্পষ্ট বোধগম্য হলো তার। স্মরণে এলো সৈকতে বলার কথা, চাঁদ উঠেছে আমার কাছে, আমার হয়ে। সৈকতের পরিপাটি দেহভাব চোয়ালে আনন্দভাবে সাথে মিলালো মনেরই ক্ষণের উদাস ভাব। কপালের ভাঁজে চিন্তা, দুটো যেন এক সূত্রে গাঁথা। অনুভূতি তবে সৈকত হয়ে মন অবধি পৌঁছে গেছে। রুবাবের চল গম্ভীর হলো আকস্মিক। নিজেকে শান্ত করে কমল সুরে বোনকে আশ্বাস দিল, কয়েকদিনের ব্যাপার, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। এত চিন্তা করিস না, খা। ভাইয়ের আশ্বাসেও মনের ভাবান্তর হলো না। তার চোখের উদাসীনতা সরল না। রুবাব অবাক চোখে পরখ করলো তার বোনের অন্য এক রূপকে। আকাশে চাঁদ ওঠার খুশিতে ট্রিট দিলি তবে? খুশিতে গদগদ হয়ে বলল নাহিদ। সবে শাওয়ার নিয়ে বেরিয়েছিল সৈকত। গলায় ঝোলানো টাওয়ার। মাথা মুছতে গিয়ে থেমে গেল। বুড়ুকুচকি বলল, আমি কখন ট্রিট দিলাম? নাহিদ অবাকে চোখে প্রশ্ন করলো। তুই অর্ডার দিসনি কিছু? না তো, কি হয়েছে? একটু আগে তোর নামে লাঞ্চ এলো, একজনের না 3 জনের। রুবাবকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, ও বললো ও অর্ডার করেনি। আমরা ধরে নিয়েছি তুই অর্ডার দিয়েছিস। খুশিতে কত হয়ে অন্তর অর্ধেক সাবারও করে ফেলেছে, কিন্তু তুই অর্ডার না দিলে আসলো থেকে। নাহিদকে চিন্তিত দেখালো। সৈকত কপালের চিন্তার ভাঁজ ফেলে ভাবল, ও তো কিছু অর্ডার করেনি, কাউকে বলেও নেই। বন্ধুরা সব এখানে, পরিবার দূরে, অর্ডার দেওয়ার কথা না। তবে কে ওর জন্য খাবার পাঠালো? সৈকত ডাইনিং রুমে গেল। টেবিল ভর্তি খাবার দেখে চমকালো বেশ। এত খাবার কে পাঠালো? অন্তর তখন হাঁসফুস করে খেতে বসলো। হাবুস করে খেতে বসতো। নাইদর মাথায় টোকা মেরে বলল, আরে বেটা থাম, কে নাকে পাঠাইছে খাবার? কিছু মিশিয়ে টিশিয়ে দিলে একেবারে ফ্রি হিটে অক্ষ পেয়ে বসবি। অন্তর খাবার থামিয়ে প্রশ্নবোধক চাইনি দিল। নাহিদ ঘটনার সারমর্ম জানালো ওকে।
অন্তরের চোয়ালে আতঙ্ক দেখা গেল না। সে গম্ভীর মুখে বলল, আমি যদি এই খাবার খেয়ে মরে যাই তবে আমার কুলখানিতে এই মেনু রাখবি। সবাই খেতে খেতে কান্না করবে, এক লোকমা মুখে দিবে, নাক টানবে, খাবার চিবোবে। তা দেখে তোরা তিনজন শীতল পাটি বিছিয়ে বিলাপ করবি। এটা আমার আসিয়ত। বলে আবার খাওয়ার মন দিল অন্তর, যেন খাওয়ার চেয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু নেই ওর জীবনে। নাহিদ বিরক্ত শ্বাস ফেলল। এই ছেলে হেয়ালি ভান যাবে না কোনোদিন। নাহিদ ওর থেকে চোখ ফিরিয়ে শৌকতকে প্রশ্ন করল। কে পাঠিয়েছে আন্দাজ করতে পারছিস? শৌকত ৭-৫ ভাবছিল। নাহিদের কথার উত্তরে বলল। পারছি। নাহিদ আগ্রহ গলা জানতে চাইল। কে? সৈকত উত্তর দিল না, স্মিত হাসল। তারপর রুমে ঢুকে ফোন খোঁজার ব্যস্ত হলো। ফোন পেতে তুলে কাঙ্ক্ষিত নাম্বার ডায়াল করলো। দুবার রিং হতে রিসিভ হলো। কোনো ভনিতা ছাড়া সৈকত প্রশ্ন করল। লাঞ্চটা তুমি পাঠিয়েছ? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। একবার পিনপতা নীরবতা যাকে বলে। এই নীরবতার মাঝে সম্মতি খুঁজে পেল সৈকত। ওর চোয়ালে প্রসন্নতার রেশ গাঢ় থেকে গাঢ় হলো। গম্ভীর সুরে বলল। আমার জন্য চন্দ্রকথার চিন্তাও হয় তবে। ওপাশে ঘাপটি মেরে থাকা কর্নার মুখে রাওনি তখন। অনেকক্ষণ বাদে মৃদু সুরে বলল। খেয়ে নিবেন, রাখছি। মন রাখতে গেল। সৈকত চঞ্চল সুরে ডেকে উঠল। শোনো চন্দ্রকথা। উত্তর এলো না, তবে কল কাটাও হলো না। শ্রবণেন্দু সজাগ করে কানে রাখা ফোনটা তখন। আন্দাজ করে একটুখানি হাসল সৈকত। প্রসন্ন সুরে বলল। অভিভাবকহীন এই শহরে বন্ধুদের বাইরে আমাকে নিয়ে এত চিন্তা বোধহয় কেউ করেনি। থ্যাংক ইউ। খাবারের জন্য না, ওই একটুখানি যত্নের জন্য। ওপাশ থেকে এই ক্ষণে নিঃশ্বাসের শব্দ এলো না কানে। সৈকত বুঝল সে শুনছে গভীর মনোযোগ। মোহনীয় ফিরে ডাকল সৈকত। চন্দ্রকথা। কিছুক্ষণ অনেকক্ষণ বাদে ছোট্ট উত্তর এলো। খাবার আনা না হতে আমার কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমি উপস্য থাকতে পারবো স্বাচ্ছন্দ্যে। তুমি খাবারের বদলে বরং একটুখানি পাশে থেকো। এই একলা শহরে একটা সঙ্গের বড্ড দরকার আমার। আমি তোমার আনা খাবার নয়, তোমার একটুখানি সঙ্গের অপেক্ষায় থাকবো। সময় কিংবা অসময় তুমি আসবে আমার সঙ্গে, থাকবে পাশে। পুরোগাড়া অনুভূতি, আকুল আবেদন ঝরে গেল সৈকতের স্বর বেয়ে। অমন কথার পর স্তব্ধ হয়ে গেল ওপাশের মানুষটা। হৃদয় কম্পনে স্বর অবরুদ্ধ হলো। বলার মতো কথা এলো না স্বরে। নিস্তব্ধতা মরিয়ে গেল। সদ্য